আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অর্থ আত্মসাতের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামির বিচার শুরু, 15ই জুলাই সাক্ষ্য গ্রহণ। নানা পদক্ষেপের পরও শিডিউল বিপর্যয় দিয়ে ঈদ যাত্রা শুরু, চলছে 10 জোড়া বিশেষ ট্রেন। বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। দ্রুততম সময়ের মধ্যে কুরবানির পশুর বর্জ্য অপসারণের আশ্বাস 2 মেয়রের। এবং বাজেটে কর্মসংস্থানের গুরুত্ব দেয়া হয়নি, অভিযোগ সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুরের। প্রবৃদ্ধির চাপে মূল্যস্ফীতি, মন্তব্য সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে মামলার অভিযোগ গঠন করেন। আগামী 15ই জুলাই সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন আদালত। তবে নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 আসামি। হুমায়ুন চিস্তির রিপোর্ট। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় অভিযোগ গঠনের আদেশের নির্ধারিত দিন বুধবার সকালে আদালতে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 2রা মে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। আদালতের নির্দেশে দুদকের আইনজীবী আসামিদের বিরুদ্ধে অভিযোগ পাঠ করে শোনান। আদালত আসামিদের দোষী না নির্দোষ জিজ্ঞেস করলে কাঠগড়ায় থাকা ডক্টর ইউনূস ও অপর 13 আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। মাননীয় আদালত বলেছেন তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সেটা সাক্ষ্য প্রমাণের বিষয়, সাক্ষ্য প্রমাণের আলোকে এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে। সুতরাং সাক্ষ্য প্রমাণের আলোকে প্রসিকিউশন পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেটা যথেষ্ট প্রাইমা ফেসি আছে, মানে গ্রহণযোগ্যতা আছে। সেই কারণেই আজকে অদ্য মামলায় অভিযোগ গঠন করা হয়েছে এবং আসামিরা নির্দোষ দাবি করেছেন এবং তারা বিচার চেয়েছেন। সুতরাং সেই আলোকে 15 সাথে সাক্ষীর জন্য তারিখ ধার্য করা হয়েছে। আদালতের কার্যক্রমের শুরুতে ডক্টর ইউনূস ছাড়া সব আসামিকে লোহারখাঁচার কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে এদিনও অন্যান্য আসামিদের সাথে নিয়ে ডক্টর ইউনূস দাঁড়ান সেখানে। পরে সাংবাদিকদের কাছে এ নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেন তিনি। একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। এটা আমাকে জোর করে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এরকম প্রতি বছর নতুন নতুন কাহিনী রচনা হলো। এগুলো তো চলছেই, ক্রমাগতভাবে চলছে। এটাই হলো হয়রানি, আজকের হয়রানি না, ক্রমাগত হয়রানির বিষয়। মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী। তিনি অভিযোগ করে বলেন, মামলাটি সাধারণ হলেও সরকারের চাপে এ নিয়ে তড়িঘড়ি করছে আদালত। আমরা ন্যায়বিচার পাই নাই, উচ্চ আদালতে যাব এবং কোর্ট 11 তারিখে মাত্র খোলার পরে ডেট ফিক্সড করছে। আমরা বললাম এই কোর্ট তো দ্রুত বিচার ট্রাইব্যুনাল না। গত বছরের 30 মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা। তবে ট্রেনে বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে নানা পদক্ষেপের পরও শিডিউল বিপর্যয় দিয়ে শুরু হলো ঈদ যাত্রা। এছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে চলছে 10 জোড়া স্পেশাল ট্রেন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ঘরে ফেরা মানুষের ভোগান্তি এড়াতে নানা পদক্ষেপের পরও প্রথম দিন বিলম্ব দিয়েই শুরু হয় ট্রেনের ঈদ যাত্রা। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ভোর 6টায় ছাড়ার কথা থাকলেও 1 ঘন্টারও বেশি দেরিতে কমলাপুর স্টেশন ছেড়ে যায়। এরপর পর্যটক এক্সপ্রেস ভোর 6:15টার পরিবর্তে 6:50 এবং সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল 6:30টার স্থলে সকাল 8:30টায় ঢাকা ছাড়ে। একটা ট্রেন 3 ঘন্টা লেটে ঢাকা ঢুকছে, কিন্তু আপনাকে 1 ঘন্টার মধ্যে চাই দিয়েছি। এটি আপনার বলা একার সুন্দর
তো যাই হোক, সব মিলিয়ে আমরা চাই যেন সবাই প্রত্যাশা থাকে যেন নিরাপদে বাড়ি পৌঁছতে পারে। তো 14টি ট্রেন থেকে 2টি ট্রেন আপনার ডিলেতে গেছে, আশা করি কালকে এগুলো সব ঠিক হয়ে যাবে। এই শিডিউল বিলম্বের প্রভাব পড়ে পরবর্তী বেশিরভাগ ট্রেনগুলোতে। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ভ্যাপসা গরম প্ল্যাটফর্ম ভর্তি মানুষের অস্বস্তি বাড়িয়েছে দ্বিগুণ। ট্রেন যাত্রায় বিলম্ব এড়াতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। আমাদের সমস্ত কর্মযোগ্যটাই কিন্তু সম্মানিত জালসাধারণকে ঘিরে, এবং ওনাদেরকে কিভাবে নিরাপদে বাড়ি পৌঁছানো যায় সেটাই আমাদের মূল ভাবনা। আর এটা কিন্তু খুব বাস্তবতা, যে ধরেন একটা ট্রেন 2 ঘন্টা ডিলে চালালাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো লাভ নেই। প্রতিদিন প্রায় 1.5 লাখ মানুষ রেলের মাধ্যমে ঢাকা ছাড়বে, তাই যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টার কথা জানায় রেল কর্তৃপক্ষ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশু বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। গাবতলী ডিএনসিসি কাঁচা বাজারে বর্জ্য অপসারণের জন্য 40টি ট্রাক উদ্বোধন করে তিনি একথা বলেন। এদিকে জাতীয় ঈদগার প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস 24 ঘন্টার মধ্যে আধুনিক যন্ত্রপাতি দিয়ে কোরবানির সকল বর্জ্য অপসারণের আশ্বাস দেন। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর কুরবানির পশুর বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বহরে যুক্ত হল 40টি ট্রাক, যার মধ্যে রয়েছে 32টি ডাম্প ট্রাক ও 8টি কম্প্যাক্ট ট্রাক। নতুন এসব গাড়ি যুক্ত হওয়ায় প্রতিদিন 350 টন বর্জ্য অপসারণের সক্ষমতা বেড়েছে ডিএনসিসির। আগামী যে কোরবানি ঈদ যেটা হবে, সেই কোরবানি ঈদের সময় বর্জ্য পরিষ্কার করার জন্য 40টি ফ্লিট আমাদেরকে খুবই উপকৃত হবে। আমি ঘোষণা দিতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই নতুন 40টা ফ্লিট আমাদের সাথে যেহেতু যোগ হয়েছে, অনেক সুবিধা হবে আমাদের। আমি কথা দিতে চাই, ইনশাল্লাহ 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। এদিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি ঘুরে দেখতে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। পরে তিনি জানান, এবারও ঈদের প্রধান জামাতে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুল বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে, তারপরও আমরা গতবারের ন্যায় যে প্রস্তুতি আমরা সম্পন্ন করছি, তাতে আমরা আশা করছি 35,000 মুসল্লি এখানে স্বাচ্ছন্দ্যে এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না। ঈদের দিন যে বর্জ্য সৃষ্টি হবে সেটা 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে, পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও 24 ঘন্টার মধ্যে অপসারিত হবে এবং এর সাথে সাথে হাটের বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে। ভারী বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের নামাজ আদায়ে কোনো সমস্যা হবে না বলেও জানান ডিএসসিসির মেয়র। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে প্রস্তাবিত বাজেট গতানুগতিক বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় সহ সকল লক্ষ্যমাত্রা অর্জন বাস্তবায়ন যোগ্য নয় বলে মত সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের। রাজধানীতে সিপিডির বাজেট আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, জবাবদিহিতাবিহীন আর্থিক পরিচালনা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর কৌশলগত অদক্ষতার 3 ফাঁদে আটকে আছে বাংলাদেশ। আলোচনায় কালো টাকা সাদা করা, কৃষি ও স্বাস্থ্য খাতে কম বরাদ্দ সহ উঠে আসে নানা বিষয়। এতে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, প্রবৃদ্ধির চাপে রয়েছে মূল্যস্ফীতি। সংসদের বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ প্রশ্ন করেন, কালো টাকা সাদা করা হয়েছে কার স্বার্থে? ভারত থেকে গরু না আসায় এবার লাভের আশা করছেন মেহেরপুরের খামারিরা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হতাশ এখন খামারিরা। যদিও মধ্যস্বত্বভোগীদের হাত থেকে খামারিদের রক্ষায় অনলাইনে পশু বেচাকেনার উদ্যোগ নিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের শালিকা গ্রামের গরুর খামারি জিল্লুর রহমান কোরবানির ঈদকে সামনে রেখে 30টি গরু পালন করেছেন তিনি। বাজারে ভালো দাম পাওয়ায় ইতোমধ্যে 20টি গরু বিক্রি হয়ে গেছে। বাড়তি লাভের আশায় রেখে দিয়েছেন বাকি 10টি। শুধু জিল্লুর নয়, বাজার ভালো থাকে বেশিরভাগ গরু বিক্রি করে দিয়েছেন অনেক খামারি।
এবার ঈদে বড় গরু নয়, মাঝারি গরু চাহিদা বেশি বলে জানান তারা। খামারিদের দাবি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করেছেন তারা। কিছু গরু বিক্রি হয়ে গেছে, আরো কিছু বিক্রি করার মতন আছে। তো এখন বাজার মোটামুটি যে অবস্থানে আছে সহনশীল পর্যায়ে আছে, কিন্তু ঢাকার মার্কেটটা 2-3 দিনের ভিতরে কি অবস্থা দাঁড়াবে, মানে বেচা কেনা ঈদের আগে কি অবস্থা দাঁড়াবে সেটা নির্ভর করবে মার্কেটের উপর। এবার অবৈধ পথে ভারত থেকে গরু না আসায় খুশি ছোট বড় খামারি ও ব্যবসায়ীরা। তারা বলছেন, দেশীয় গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানো সম্ভব। ইন্ডিয়ান গরু ঢুকলে তো আমার খামারিরা শেষ, কারণ যাক আল্লাহর রহমত এবং আমাদের দেশে সরকারের একটা ভালো উদ্যোগ খামারিদের উদ্বৃত্ত করে রাখার জন্য। বাজার এখন পর্যন্ত ভালো গরুর, যদি ইন্ডিয়া থেকে গরু না ঢোকে খামারিদের গরু বেচতে কোনো অসুবিধা হবে না। অবৈধ পথে পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু না আসে সে বিষয়ে তৎপর প্রাণী সম্পদ অধিদপ্তর। কোরবানির চাহিদা অনেকাংশে মেহেরপুর থেকেই সরবরাহ করা হয়, এই জন্য খামারিদের চাহিদা থেকে যেন ভারত থেকে কোনো গরু না আসে, এই জন্য প্রশাসনের সহায়তায় নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে ভারত থেকে গরু আসা বন্ধ করা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে এবার মেহেরপুরে প্রায় 60,000 গরু লালন পালন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল MK মোবারক সেনা সদরের সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দু দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাপ্রধানের সাথে সাক্ষাতের পূর্বে রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল মোবারক শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। গত 11 জুন রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল 5 দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। এদিকে বিদায়ী সেনা প্রধান সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস পরিদর্শন ও তার বিদায়ী দরবারে বক্তব্য রাখেন। এ সময় সেনা সদস্যদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ক্রেতাদের ঈদ কেনাকাটায় আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় নির্দিষ্ট আউটলেটগুলোতে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বিকাশ ঈদ বাজার নিয়ে ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। ঈদ মানে খুশি আর আনন্দ, সারাদিন ঘোরাঘুরি আর হৈহুল্লোড়, আর সাথে যদি থাকে নতুন বাহারি পোশাক, তখন বাড়তি আনন্দ থাকে খুশির দিনটিকে ঘিরে। ঈদকে সামনে রেখে কেনাকাটা শুরু হয়েছে রাজধানীর শপিং মলগুলোতে। এরই মধ্যে হালের বিভিন্ন পোশাকের সমাহার নিয়ে এসেছে ভিক্টর লাইফস্টাইল। রয়েছে পোলো টি শার্ট, শার্ট, কুর্তা সহ পুরুষদের পছন্দের সব পোশাক। ভিক্টর লাইফস্টাইলে পাওয়া যাচ্ছে পুরুষদের জন্য অনেক কিছু, জিন্স প্যান্ট আছে, ক্যাজুয়াল শার্ট আছে, পাঞ্জাবি আছে, কাবলি আছে, পোলো আছে, ফন, সবকিছু ফন, আমাদের নিজস্ব অনেক প্রোডাক্ট আছে। এখানে বিকাশে কেনাকাটার পরে যদি কোনো কাস্টমার পেমেন্ট করে তাহলে 10% ডিসকাউন্ট পাবে। এবারের ঈদে বিভিন্ন অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। ভিক্টর লাইফস্টাইলের যে কোনো আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন 10% ক্যাশব্যাক। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। লক্ষ্মীপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করেই খোলা ট্রাকে বালু পরিবহন করা হচ্ছে। এতে ধুলা বালুর দূষণে অতিষ্ঠ শহরবাসী, আক্রান্ত হচ্ছে নানা রোগে। প্রশাসনের কথা মানছেন না চালকরা, তবে বেপরোয়া এসব গাড়ি চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি ট্রাফিক পুলিশের। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম।
ঢাকা রায়পুর মহাসড়ক সহ লক্ষ্মীপুরের আঞ্চলিক সড়কগুলোতে এভাবে খোলা ট্রাকে বহন করা হচ্ছে বালু। অতিরিক্ত বহন করায় শহরের যেখানে সেখানে পড়ছে বালু। বাতাসে বালুকণায় শহর জুড়ে বিরাজ করছে অন্ধকার। ধূলিকণা বাতাসে মিশে হচ্ছে বায়ু দূষণ। ফলে সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেল আরোহী, শিক্ষার্থী, যানবাহনের যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যায় অতিষ্ঠ শহরবাসী। আমাদের সমস্যা হয়, আমরা অসুস্থ হয়ে পড়ি এবং দেখা গেল যে গাড়ি চালানোর সময় অনেকের দুর্ঘটনার আশঙ্কা থাকে অনেক বেশি। অতিরিক্ত বালু উড়ে, এত পরিমাণ বালু এখানে মানুষ এই রাস্তা ব্যবহার করতে পারে না। এটা মানুষের জীবনযাত্রার মান অনেকভাবে দূষিত হয়ে যাচ্ছে। আমি চাই অতি দ্রুত প্রশাসনের একটা ব্যবস্থা নেবে। বায়ু দূষণে অনেকেই অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এতে চরম ক্ষুব্ধ শহরবাসী। 3 শ্রেণী পেশার লোকের সমস্যা, এক হচ্ছে শিশু, আর হচ্ছে মধ্যবয়স্ক, আর হচ্ছে গিয়ে যারা বৃদ্ধ। শিশুদের ক্ষেত্রে নর্মালি হচ্ছে নিউমোনিয়া বা ফুসফুসের ইনফেকশন, জ্বর, গায়ে ব্যথা, এই জাতীয় ইনফেকশনগুলো হয় বা সংক্রমণগুলো হয়। মজু চৌধুরীর ঘাট থেকে ড্রাম ট্রাকে এসব বালু যাচ্ছে মহাসড়ক দিয়ে নোয়াখালী, ফেনী এবং কুমিল্লাতেও। দিনরাত বেপরোয়া গতিতে চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভারী যানবাহন চলাচলে নষ্ট হচ্ছে সড়ক মহাসড়কগুলো। পুরা শহর ধুলায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা অসুস্থ হচ্ছে। তা আমরা এই বিষয়ে আমাদের পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে আগেও ওনাদের নজরে এনেছি এবং আমরা আহ্বান করব যেন ওনারা ট্রাফিকিং ব্যবস্থাটা আরো জোরদার যদি করে, তাহলে আমরা পৌরবাসী অন্তত বালুর অত্যাচার থেকে মুক্ত পাবো। সড়ক জুড়ে সৃষ্টি হচ্ছে ছোট বড় অসংখ্য খানাখন্দ। রাস্তার আশেপাশে বিঘ্ন ঘটছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম। এ বিষয়ে স্থানীয় প্রশাসনও নির্বিকার বলে অভিযোগ এলাকাবাসীর। বাতাসে বাইর লগে, গায়ের বাইর লগে সব নাকে মুখে ঢুকে সমস্ত মাল হরি যায়। মাল এগুলা চারামুষা করতে হয় বারবার। দোকানে বালু, ময়লা সবসময় বালুর জন্য দোকানদারি হইতেছে না, সবসময় ময়লা ভরপুর। বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। ট্রাফিক পুলিশের কথাও মানছেন না চালকরা। 5-7 দিন বা 10 দিন আগে যে গাড়িটা মামলা দিয়েছে তাদেরকে আটকে রেখে আবার ত্রিপল কিনতে বাধ্য করেছে। ত্রিপল তারা বাজার থেকে ত্রিপল নিয়ে আসছে, ত্রিপল লাগানোর পরে আমরা গাড়িগুলো অবমুক্ত করেছি। এভাবেই মোটামুটি আমাদের কার্যক্রম চলছে। পৌরবাসীকে এই অত্যাচার থেকে মুক্তি দিতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তীব্র গরম, অনাবৃষ্টি ও বৈরী আবহাওয়ায় পোকার আক্রমণে এবছর যশোরে আমের ফলন বিপর্যয় হয়েছে। ফলে আম বিক্রি করে লাভের আশা দেখছেন না চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে আম কম হলেও দাম বেশি হওয়ায় কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। যশোরের মাটি ও আবহাওয়া আম চাষের জন্য উপযুক্ত। ফলে প্রতি বছরই এখানে আমের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। কিন্তু এবার তীব্র গরমে সেচ বেশি দেয়া লেগেছে, গাছে পোকার আক্রমণও হয়েছে বেশি। এজন্য হয়েছে কীটনাশকের ব্যবহারও। ফলে আম উৎপাদনে এবছর চাষিদের খরচ অন্যান্য বারের তুলনায় অনেক। শুধু তাই নয়, আমগুলি আকারেও ছোট। গরমে অত্যন্ত আম ঝরেছে, অত্যন্ত পরিমাণে ওষুধ লেগেছে। গরমে আমাদের অনেক আম নষ্ট হয়ে গেছে। ব্যবসায়িক দিক থেকে এবার আমরা অনেক ক্ষতিগ্রস্ত। যে আম আছে এই বাগানের যে খরচ, সেই খরচ উঠায় নিয়ে আসা কষ্ট। যশোর জেলায় সাধারণত হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি ও বাড়ি 4 জাতের আমের উৎপাদন হয়। মুকুল আসার পরপরই সুষম সার ব্যবহার, নিরাপদ বালাই ব্যবস্থাপনা ও পোস্ট হারভেস্ট কমানোর প্রযুক্তি নিয়ে কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যারা কমার্শিয়ালি চাষ করেছে তারা খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করেছে এবং তাদের ফলনও ভালো। আমরা আশাবাদী যে ফলন কম আসলেও যে আমাদের যে দামে পুষিয়ে যাবে। এই যে পড়া আম বা ঝরা আম, বিশেষ করে কাঁচা আমের মার্কেট ভালো থাকার কারণে কিছু আম ঝরে গেলেও আমার কৃষক সার্বিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এবছর ৩,৪৫০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় ৫২,৪৪০ টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে থাকছে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর।
নামিবিয়াকে ৯ উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপে টানা ৩ জয় পেল অস্ট্রেলিয়া। এতে বিশ্বকাপে সুপার 8-এ জায়গা করে নিল অজিরা। অ্যান্টিগায় ৭৩ রানের মামুলি টার্গেটে নেমে শুরু থেকে নামিবিয়ান বোলারদের উপর চড়াও হয় তারা। শেষ পর্যন্ত ৮৬ বল হাতে রেখে ১ উইকেটে ৭৪ রান তুলে জয় নিশ্চিত করে মিচেল মার্শের দল। ট্রাভিস হেড ৩৪ রানে অপরাজিত থাকেন, ডেভিড ওয়ার্নার করেন ২০ রান। এর আগে প্রথম ব্যাট করে অজি বোলিং তোপে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় নামিবিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক ইরাসমাস। ম্যাচসেরা অ্যাডাম জাম্পা ১২ রানে ৪ উইকেট তুলে নেন। সেই সাথে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে আন্তর্জাতিক টি-20-তে ১০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি। এদিকে ফ্লোরিডায় শ্রীলঙ্কা নেপালের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়েছে। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ খেলার স্বপ্ন নিয়ে আগামীকাল নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। গতকালই সেন্ট ভিনসেন্টে পৌঁছেছেন সাকিব নাজমুলরা। একদিন অনুশীলন করে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে তারা। অল্প সময়ের ব্যবধানে নতুন ভেন্যুতে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ অনেক, তবে টাইগারদের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে ডাচরা। ৮ জুন সেন্ট ভিনসেন্টে এসেছে তারা। দেশটির আলো বাতাসের সাথে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছে নেদারল্যান্ডস। সুপার 8-এর টিকিট পেতে দু দলের জন্য এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ইউরো ফুটবলের আগে প্রীতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারালো পর্তুগাল। নিজেদের মাঠে অ্যাভেইরাতে একপেশে আক্রমণের এই ম্যাচের ১৮ মিনিটে জোয়াও ফেলিক্সের দেয়া গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক পর্তুগিজরা। বিরতি থেকে ফিরে শুরু হয় রোনালদো ম্যাজিক। খেলার ৫০ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো ব্যবধান দ্বিগুণ করেন। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোলটি করেন CR7। আগামী ১৮ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলা দিয়ে ইউরো মিশন শুরু করবে পর্তুগাল। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। অর্থ আত্মসাতের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ আসামির বিচার শুরু। ১৫ জুলাই সাক্ষ্য গ্রহণ। নানা পদক্ষেপের পরও শিডিউল বিপর্যয় দিয়েই ট্রেনের ঈদ যাত্রা শুরু। চলছে ১০ জোড়া বিশেষ ট্রেন। বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের আশ্বাস ২ মেয়রের। এবং বাজেটে কর্মসংস্থানের গুরুত্ব দেওয়া হয়নি, অভিযোগ সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুরের। প্রবৃদ্ধির চাপে মূল্যস্ফীতি, মন্তব্য সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নানের। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।